দর্শক, দিশা অনুষ্ঠানে আজকের পর্বে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আমাদের আজকের পর্বের আলোচ্য বিষয় প্রধানমন্ত্রী বিদ্যা লক্ষ্মী যোজনা। এই প্রকল্পটি 2024 সালের 6 নভেম্বর ঘোষিত হয়েছিল। এই প্রকল্পটি মূলত ভারতবর্ষের আর্থিক দিক থেকে যেসব ছাত্রছাত্রীরা পিছিয়ে রয়েছে তাদের কথা মাথায় রেখেই এই প্রকল্পটিকে নিয়ে আসা হয়েছিল এবং মেধাবী ছাত্রছাত্রীদের জন্য। উচ্চ মাধ্যমিকের পর যারা বিভিন্ন স্ট্রিম নিয়ে পড়াশুনো করবার সময় নানা রকম সমস্যার সম্মুখীন হতে হয় তাদের, কারণ আর্থিক দিক থেকে যারা পিছিয়ে রয়েছে তাদের পক্ষে অনেক টাকা খরচ করা বোধহয় সম্ভব হয়ে ওঠে না, তাই তারা পিছিয়ে যায় এবং ছাত্রছাত্রীরা হতাশ হয়ে পড়ে। এই অবস্থার এই সমস্যার সমাধানের জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি তথা ভারত সরকার ছাত্রছাত্রীদের এই প্রধানমন্ত্রী বিদ্যা লক্ষ্মী যোজনা প্রকল্পটি উপহার দিয়েছেন। আমরা এ বিষয়ে আজকে বিশদে আলোকপাত করব, কারণ আপনারা হয়তো জানেন যে এই প্রকল্পটির একটি বিশেষত্ব রয়েছে। এই প্রকল্পটির মাধ্যমে যারা লোন নেবে তাদের কোনো গ্যারেন্টারের প্রয়োজন নেই। তাহলে বুঝতে পারছেন ছাত্রছাত্রীদের জন্য এই প্রকল্পটা কতটা গুরুত্বপূর্ণ। আসুন আমরা জেনে নিই আজকের পর্বে, এবং প্রত্যেকটি পর্বে আপনাদের সঙ্গে থাকার অনুরোধ তো থাকেই, আজও রয়েছে। সঙ্গে থাকুন, আমরা আলোচনায় যাব। কিন্তু তার আগে আমাদের সঙ্গে দুজন অতিথি রয়েছেন, আমরা পরিচিত হইনি। সঙ্গে রয়েছেন সুরজিৎ সরকার, ডেপুটি ম্যানেজার SBI। নমস্কার স্যার, কলকাতা দূরদর্শনের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাই। সঙ্গে রয়েছেন সুশীল গুপ্তা, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার SBI। নমস্কার, কলকাতা দূরদর্শনের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। নমস্কার। সঙ্গে অবশ্যই বন্ধুরা, আপনারা তো আমাদের সঙ্গে থাকেনি, আজও আছেন আমরা জানি। আমি জানি আপনাদের আজকে অনেক প্রশ্ন থাকতে পারে, তাই স্ক্রলে যে নাম্বারগুলি যাচ্ছে সেই নাম্বারের মাধ্যমে আপনারা টেলিফোনের মাধ্যমে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারেন, এবং অনুষ্ঠান চলাকালীন মানে যখন আমরা লাইভে থাকি তখন কিন্তু আমরা আপনাদের টেলিফোনের অপেক্ষায় থাকি। আপনাদের উপস্থিতি আমাদের অনুষ্ঠানে ভীষণ গুরুত্বপূর্ণ। এই অনুষ্ঠান একই সঙ্গে আপনারা ডিডি বাংলার ইউটিউব চ্যানেলে এই মুহূর্তে সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন, এবং এই অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হবে আগামীকাল বুধবার সকাল 9:30টায়। আপনাদের সকলকে সঙ্গে নিয়ে সরাসরি আলোচনায় যাব। আমি আজকের আলোচনা সুরজিৎ স্যারকে দিয়ে শুরু করতে চাইব। স্যার, প্রথমেই আপনার কাছে যে প্রশ্নটা নিয়ে যাব, প্রধানমন্ত্রী বিদ্যা লক্ষ্মী যোজনা আমাদের আজকের আলোচ্য বিষয়। 2015 সালে এই বিদ্যা লক্ষ্মী যোজনা নিয়ে আসা হয়েছিল, এবং পরবর্তীকালে 2024-এর 6 নভেম্বর এই প্রকল্পটিকে আবার নতুনভাবে নিয়ে আসা হলো। এর কতটা প্রয়োজন ছিল এবং কেন, কি উদ্দেশ্য নিয়ে এই প্রকল্পটিকে আবার নতুনভাবে নিয়ে আসা হলো? প্রথমত 2015 সালে যখন এই প্রধানমন্ত্রী বিদ্যালক্ষ্মী ছিল না, তখন বিদ্যালক্ষ্মী যোজনা ছিল। সেই স্কিমটা যখন এসেছিল তখন তাতে 4.5 লাখ টাকা অবধি ফ্যামিলি ইনকাম গ্রুপের যারা আছেন তাদেরকে কভার করা হয়েছিল। কিন্তু এবারে 2024 সালে যখন সেটাকে আবার নিয়ে আসা হলো, সেটা প্রধানমন্ত্রী PM বিদ্যালক্ষ্মী যোজনা করে, সেটার মধ্যে 8 লাখ টাকা অবধি যারা ইনকাম গ্রুপে আছেন তাদেরকে ওর মধ্যে ঢোকানো হলো। ন্যাচারালি আগে 4.5 লাখ অবধি যাদের ইনকাম ছিল তারা একটা সেক্টর ছিল, সেই সেক্টরটাকে নিতে পারতাম, মানে লোনটা আসতে পারতো এবং তারা সাবসিডি পেত। কিন্তু সেটা এখন বেড়ে হলো 8 লাখ টাকা অবধি। কিন্তু এই 8 লাখ টাকাতে একটা ছোট্ট ব্যাপার আছে, সেটা হচ্ছে 4.5 লাখ টু 8 লাখ এর মধ্যে যে গ্যাপটা আছে তাতে কিন্তু 3% একটা ইন্টারেস্ট সাবভেনশনই পাওয়া যাবে। কিন্তু 4.5 লাখ টাকা অবধি যাদের ইনকাম ক্রাইটেরিয়া আছে তাদেরকে কিন্তু পুরোটাই তাদের সাবসিডাইজড। এটা হচ্ছে ব্যাপার, মানে যতদিন তারা লোন পড়াশুনো করবে ততদিন তাদের কোনো সুদে কোনো দিতে হচ্ছে না আর কি, এটা পুরোটাই ভর্তুকি দিচ্ছে। এবং ব্যাপারটা কি, এটা হওয়ার ফলে যেটা হলো, একটা বিপুল সংখ্যক লোক এই লোনের আওতায় আসছে এবং তারা পড়াশোনার সুযোগ পাচ্ছে। সবথেকে বড় কথা, কোনো কোলাটারাল ছাড়া, মানে কোনো বন্ধক ছাড়া একটা লোনকে নেওয়া এবং সেটাকে সুন্দর মতো পরিশোধ করা, পরে যখন চাকরি পাচ্ছে তারপর থেকে তো পরিশোধ শুরুই হয়ে যাচ্ছে। কিন্তু এত সুন্দর করে লোনটা নিয়ে যে লোনটাকে শেষ করা, সেটা কিন্তু প্রধানমন্ত্রী এই বিদ্যালক্ষ্মী যোজনার ফলেই সম্ভব হয়েছে। একটু স্যারের কাছে যাব। স্যার, এই প্রকল্পটি মূলত কি ধরনের প্রকল্প? এই প্রকল্প করা হয়েছে কি, যে মেধাবী ছাত্রছাত্রা আছে তাকে উচ্চ শিক্ষা গ্রহণ করতে কোনো রকম অসুবিধা না হয়। প্রথম যে অসুবিধা ফেস করেন ওনারা, অর্থ অভাব। যেহেতু হায়ার এডুকেশন, যত কোয়ালিটি হায়ার এডুকেশন ইনস্টিটিউটস আছে তাদের ফি স্ট্রাকচার এরকম হতে পারে যেখানে নিম্ন আয় মধ্যম আয়বিত্ত স্টুডেন্টস ওখানে ফি স্ট্রাকচারকে
অ্যাফোর্ড করতে পারবেন না। তার জন্য এই যে প্রধানমন্ত্রী বিদ্যালক্ষ্মী যোজনা করা হলো কি ওনাকে লোন দেওয়া হবে, আর এখানে এরকম এটাকে সহজ সরল উপায় করা হয়েছে কি যে কোনো লোক, যে কোনো স্টুডেন্ট, ছাত্রছাত্রা এটা অ্যাপ্লাই করতে পারে, অনলাইন অ্যাপ্লাই করতে পারে, তারপরে অফলাইনে অ্যাপ্লাই করা যাবে। অনলাইন অ্যাপ্লাই করার জন্যে কি করতে হয়, ওনাকে যে কোনো সাইবার ক্যাফে, সাইবার ইনস্টিটিউটে উনি গিয়ে ওখানে PM বিদ্যালক্ষ্মী পোর্টালে উনি লগ ইন করবেন, রেজিস্টার করবেন, লগ ইন করবেন। তারপরে ওনার যে মূল ডকুমেন্টস আছে, KYC ডকুমেন্টস, ওনার এডুকেশনাল সার্টিফিকেটস, এইগুলো ওখানে অ্যাটাচ করবেন। তারপরে ওনার বার্থ সার্টিফিকেট, মাধ্যমিক সার্টিফিকেট, তারপরে যে কলেজে উনি অ্যাডমিশন নিচ্ছেন ওই কলেজকার যে ফি স্ট্রাকচারগুলো সব কিছু ওখানে ডকুমেন্ট করবেন, অ্যাটাচ করবেন, আর তারপরে সাবমিট করে দেবেন। আচ্ছা, সাবমিট করার পরে এটা চেক করে নিতে হয় কি সব কিছু সাবমিট হয়ে গেছে। তো এটা হলো অনলাইন অ্যাপ্লাই। তারপরে উনি সমীপবর্তী, নিকটবর্তী যে কোনো ব্যাংকের শাখা গিয়ে ওখানে ফিজিক্যালি এইগুলো ডকুমেন্টস দিয়ে অ্যাপ্লাই করে নিতে পারবেন। একটা জিনিস যে আমি মিস করে গেলাম, যখন উনি অ্যাপ্লাই করবেন অনলাইন, ওখানে 3টা ব্যাংক প্রেফারেন্স দেবে। ওই 3টা ব্যাংকে উনি 3টা ব্যাংকে প্রেফারেন্স দিতে হবে। তারপরে ওই ব্যাংকে চলে যাবে ওনার অ্যাপ্লিকেশন। ওখান থেকে কাস্টমারকে মানে স্টুডেন্ট, ছাত্রছাত্রাকে কল করা হবে, চাহে স্টুডেন্ট নিজে গিয়ে ব্যাংকে গিয়ে ওখানে সমস্তগুলো ডকুমেন্টস যে ফিজিক্যালি উনি দিচ্ছেন তার আগে কারবাই করতে পারবেন। আচ্ছা, আমি তো স্যারের কাছে যাই। স্যার, গুপ্তা স্যার খুব ভালো করে বুঝিয়ে দিলেন কিছুটা, আমরা কিছুটা বুঝলাম, কিন্তু আপনার কাছে একটু জানবো যে উনি অনলাইনের ব্যাপারটা বললেন, অফলাইনেরও খানিকটা বললেন, ডকুমেন্টসের ব্যাপারটা আরেকবার লিস্ট অনুযায়ী বলবেন যে কি কি ডকুমেন্টস একটি ছাত্রকে জমা করতে হবে, এবং এই লোনটি কত রকমের আছে। দেখুন, প্রথমত হচ্ছে এই লোন নেওয়ার জন্য সবাইকে ভারতীয় জনগণ হতে হবে, মানে কোনো এনআরআইকে এই লোনের আওতায় আমরা আনতে পারছি না। আচ্ছা, এই লোনটার জন্য আপনাকে প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে ভারতীয় হতে হবে। এবার ভারতীয় হওয়ার পর সে এবার লোনটার জন্য অ্যাপ্লাই করলো, এবং এটা PM বিদ্যালক্ষ্মী যে পোর্টাল আছে, https://PM বিদ্যালক্ষ্মী যে পোর্টাল আছে, সেইখানে গিয়ে অ্যাপ্লাইটা করলো। এবং সেই অ্যাপ্লাইয়ের সময় সে কী করলো, তার যত মানে প্যান কার্ড, আধার কার্ড থাকবে, এবং সেটার আপনার 10 অনওয়ার্ড যে সার্টিফিকেটগুলো আছে সেইগুলোকে ওখানে অ্যাটাচ করতে হবে। এই অ্যাটাচ করার পর উনি যখন সাবমিট করছেন, এবং ওখানে 3টে ব্যাংকের নাম দেওয়া থাকবে, ব্যাংক এবং ব্রাঞ্চ, সেই ব্রাঞ্চের কাছে ওইটা অ্যাপ্লিকেশনটা যাবে। এবার যাওয়ার পর সেই ব্রাঞ্চের কাছে উনি ফিজিক্যালি গিয়ে ওইগুলো জমা দিচ্ছেন, দেওয়ার পর লোনটা প্রসেসিং স্টার্ট হচ্ছে। এবং লোন প্রসেসিং স্টার্ট হওয়ার পর আমরা যেটা দেখব প্রথমত, যে এই স্টুডেন্ট যে ইউনিভার্সিটি বা যেটা ইনস্টিটিউট সিলেক্ট করেছে সেটা মানে 3 রকমের আমাদের স্টেট ব্যাংকে আছে, উৎকর্ষ, উত্তম আর উদয়। এই 3 রকমের স্কলার ইনস্টিটিউট আছে। এই ইনস্টিটিউটগুলোর মধ্যে এইগুলো পড়ছে কিনা, মানে উনি যেখানে অ্যাডমিশনটা নিয়েছেন, তাহলে ওনার রেট অফ ইন্টারেস্টে কিন্তু একটা বড় ছুট পাওয়া যায়। কারণ রেট অফ ইন্টারেস্টটা স্কলার ইনস্টিটিউট হলে অনেকটা কম থাকে, 6.9 থেকে 8.40-র মধ্যে ইন্টারেস্টটা থাকবে। ঠিক আছে, এবার ধরুন উনি অ্যাডমিশন নিয়েছেন, উনি স্কলার ইনস্টিটিউট আছে ঠিকই, কিন্তু উনি জানেন না। এবার আমাদের কাছে যখন আসলো, আমরা দেখলাম যে ওটা স্কলার ইনস্টিটিউট, এবং ওনাকে 6.9% রেটে আমরা দিতে পারছি, ইন্টারেস্ট দিতে পারছি। এই যে আপনারা বলছেন ইন্টারেস্টের ব্যাপারটা, এটা কি ব্যাংক ঠিক করে দেবে? আর প্রত্যেকটি ব্যাংক মানে আপনার ওই ইনস্টিটিউট যেটা হলো, সেই ইনস্টিটিউটটা তো আমাদের কাছে ও তো ফি স্ট্রাকচার, অ্যাডমিশনের সব সার্টিফিকেট দিয়েছে। আমরা তো সেটার বেসিসে দেখবো যে আমাদের স্কলার ইনস্টিটিউটেই ও অ্যাডমিশন নিয়েছে। মানে এখন 917টা স্কলার ইনস্টিটিউট আছে, যেটা NIR এর দ্বারা প্রতি বছর তার মানে হচ্ছে যে ইন্টারেস্টটা সেটা কি নির্ভর করছে ওই ইনস্টিটিউটের উপর? একদমই তাই। ইনস্টিটিউটের উপর ডিপেন্ড করে ওই রেট অফ ইন্টারেস্টটা ঠিক হয়। এবং এই রেট অফ ইন্টারেস্ট ঠিক হওয়ার পর রেট অফ ইন্টারেস্ট অনুযায়ী কাস্টমারের লোন স্যাংশন হচ্ছে, এবং তারপরে উনি ওনার মতো লোন রিপেমেন্ট স্টার্ট করছেন আফটার কমপ্লিশন অফ কোর্স। আচ্ছা, 1 বছর টাইম পাওয়া যায়। আপনি বললেন যে মাধ্যমিকের কিছু ডকুমেন্টস জমা করতে হয়। তো যে ছাত্রছাত্রী ধরুন এইচএস এর পর বিভিন্ন স্ট্রিম নিয়ে পড়াশোনা করবার সময় তো এই লোনটার প্রয়োজন আমার মনে হয়, কারণ অনেক সময় দেখা যায় যে এইচএস দেওয়ার পরে যখন বিভিন্ন স্ট্রিমে পড়াশোনা করতে যায় তখন অনেক টাকার খরচ, সেই খরচটা বহন করবার জন্য এই লোন। সেক্ষেত্রে মাধ্যমিকের সমস্ত ডিটেলস দিতে হবে, মাধ্যমিকের মানে অ্যাডমিট কার্ড আর মার্কশিট, আর উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মার্কশিট। এরপর উনি যেখানে ভর্তি হলেন তার যে উনি যে মানে ভর্তি হয়েছেন তার যে ডকুমেন্ট এবং ফি স্ট্রাকচার,
কারণ আমাকে তো সেমিস্টার ওয়াইজ টাকাটা পাঠাতে হবে ইনস্টিটিউটে। আচ্ছা। উনি যখন আমার কাছে ক্লেম করবেন যে আমাকে এই সেমিস্টারে এত টাকা পাঠান, আমি তখন উনি যে এটা দিয়েছিলেন, ফি স্ট্রাকচার দিয়েছিলেন, সেটা মিলিয়ে দেখবো যে উনি অ্যাকচুয়ালি ওইটাই যেটা চাইছেন সেটাই ওনার ফি স্ট্রাকচারে স্যাংশন হয়েছে কিনা, কারণ আমাদের কাছে তো সেটাই স্যাংশন হয়ে থাকতে হবে। এটা কি খুব সহজ সরল ভাবে লোনটা পাওয়া যায়? একদমই তাই, একদমই সহজ সরল। মানে এখন আমি কেন বলছি, দর্শক বন্ধু হয়তো আমাদের সঙ্গে যারা রয়েছেন তারা জানবেন যে অনেক সময় দর্শক বন্ধুদের অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হয়, কারণ লোন নেওয়ার ব্যাপারে প্রত্যেক একটা ভীতিও থাকে। সেক্ষেত্রে এটা কি একেবারে আপনারা কি একদমই বলছেন? সহজ সরল এটা লোনের প্রক্রিয়া। এবং সবথেকে আরো ভালো জিনিস কি করেছে, এই লোনটা স্যাংশন হওয়ার পর ধরুন কোনো স্টুডেন্ট সে বাইরে কোথাও পড়াশোনা করছে, তাকে কিন্তু আমার কাছে এসে ডকুমেন্টেশন করতে হবে না। ডিডির সুবিধা করেছে, মানে ডকুমেন্ট এক্সিকিউশন হবে উনি যেখানে আছেন সেখানেই। তার জন্য স্টেট ব্যাংক কি করেছে, ডিজিটাল ডকুমেন্টেশন এনেছে। এই ডিজিটাল ডকুমেন্টেশনের মাধ্যমে আমরা কি করব, স্টুডেন্টকে এখানে আসার দরকার নেই, তার পেরেন্টস আসলো আমাদের কাছে সমস্ত কিছু জমা দিয়েছে, আমরা সমস্তটাই ওখান থেকে যখন সইটা অ্যাপ্লাইয়ের সময় যেটা করেছে সেই সই করা আছে, সব কিছু লোন প্রসেসিং হয়ে গেছে। এবার যখন ডকুমেন্টেশন আমার করানোর সময় এসছে তখন কিন্তু আমরা ডিজিটাল ডকুমেন্ট, মানে উনি যেখানে আছেন ওনার সেই মোবাইলে আমরা একটা ডকুমেন্টসের সেট পাঠাবো, উনি সেখানে ডিজিটাল ডকুমেন্টেশন, ওনার আধার বেস যে ডকুমেন্টেশন আছে সেই ডকুমেন্টেশন উনি ওখানে বসে করতে পারবেন। এটা একটা স্টেট ব্যাংক বিশাল একটা সুবিধা বিপ্লব দিয়েছে। এনেছে। আচ্ছা, এটা কি আপনারা স্টেট ব্যাংকের জন্য বলছেন, কিন্তু এটা স্টেট ব্যাংকের সুবিধা রয়েছে, কিন্তু অনেক ছাত্রছাত্রী স্টেট ব্যাংক ছাড়া অন্যান্য ব্যাংকেও সুবিধা নিতে যেতে পারে, সেক্ষেত্রে এই সুবিধা কি তারা পেতে পারে? স্যার কি বললেন? আপনি ঠিকই কোশ্চেন করেছেন। এই সুবিধা শুধু স্টেট ব্যাংক না, ভারতীয় গণরাজ্যে যতগুলো ব্যাংক আছে সবাই ব্যাংকে এই সুবিধা আছে, যেহেতু এটা ভারত সরকার প্রধানমন্ত্রী বিদ্যালক্ষ্মী পোর্টাল, যে কোনো ব্যাংকে এই সুবিধা উপলব্ধ আছে। স্টুডেন্টকে, ছাত্রছাত্রীকে সমীপবর্তী যে কোনো ব্যাংক ব্রাঞ্চ হোক ওখানে গিয়ে ফিজিক্যালি অ্যাপ্লাই করবেন, কিন্তু ফিজিক্যালি অ্যাপ্লাই করার আগে যে ডিজিটাল অ্যাপ্লিকেশন প্রসেস এখন আমার সহকর্মী আপনাকে এক্সপ্লেন করেছেন, ঠিক ওইভাবে যদি অ্যাপ্লাই করা যায় তো শুধু স্টেট ব্যাংক না, স্টেট ব্যাংক ছাড়া যে কোনো ব্যাংক হোক সব ব্যাংকেই এখানে কভার থাকবে। স্যার, আরেকটা প্রশ্ন আপনার কাছে রাখবো। আমরা লোনের বিষয়টা শুনলাম, লোন কিভাবে আবেদন করা যাবে, কি কি ডকুমেন্টস লাগবে সব আমরা দর্শক বন্ধুদের জানিয়ে দিলাম, কিন্তু এবার আসছি একটু পরিশোধের বিষয়। লোনটা পরিশোধ করবার কি নিয়ম রয়েছে? লোনটা পরিশোধ করার নিয়ম হয় কি, যে যে প্রফেশনাল কোর্স আর টেকনিক্যাল কোর্স জন্য ছাত্রছাত্রী অ্যাডমিশন নিয়েছেন তার কিছু অবধি থাকে, 3 বছর, 4 বছর, 5 বছর। তো কোর্সে অবধি প্লাস 1 বছর আরও এক্সট্রা দেওয়া হয় কি এই 1 বছর মধ্যে স্টুডেন্ট ছাত্রছাত্রী কোনো এমপ্লয়মেন্ট পাবেন। তো কোর্স অবধি প্লাস 1 বছর পরে স্টার্ট হবে কোর্সের রিপেমেন্ট। এই যে কোর্স অবধি প্লাস 1 বছর যে পিরিয়ড আমি বললাম তাকে মোরেটোরিয়াম বলা হয়। এই মোরেটোরিয়াম পিরিয়ডে কোনো ইন্টারেস্ট পেমেন্ট করতে হয় না, কোনো ইএমআই পেমেন্ট করতে হয় না, যেহেতু ওই সময় তো ছাত্রছাত্রী কোনো অর্থোপার্জন করছে না। অর্থোপার্জন তো তখনই হবে যখন কোর্স কমপ্লিট হবে, তারপরে উনি একটা চাকরি পাবেন। তো এই পিরিয়ড, মোরেটোরিয়াম পিরিয়ড ক্রস করার পরে যখন উনি চাকরি পেয়ে যাচ্ছেন তখন ইএমআই পেমেন্ট করা, চাহে ইন্টারেস্ট পেমেন্ট করা স্টার্ট হয়, আর এই পরিশোধ করা স্টার্ট হয়। আর এই পরিশোধ পিরিয়ড প্রচুর লম্বা পিরিয়ড দেওয়া আছে, 15 ইয়ার্স অবধি উনি করতে পারবেন। কিন্তু এখানে এটা ডিপেন্ড করে কোন কোর্স আছে, কোন ইনস্টিটিউট আছে, ওই কোর্স অনুযায়ী যে পিরিয়ড অফ রিপেমেন্ট আছে, পরিশোধ করার যে অবধি আছে, ওই অবধির মধ্যে স্টুডেন্ট ছাত্রছাত্রীকে এই কোর্স রিপেমেন্ট করতে হয়। স্যারের কাছে যাব। স্যার, একটু ইন্টারেস্টের ব্যাপারটা বলুন, এবং আপনি কিছুক্ষণ আগে একটা সাবসিডির ব্যাপারটা বলছিলেন, ওই বিষয়টা একটু আমরা বিশদে শুনি। এখানে দেখুন, এই লোনটা নেওয়ার প্রথমতই যেটা বললাম, স্টুডেন্ট তো অ্যাডমিশন নিচ্ছে কোনো একটা ইনস্টিটিউটে, এবং সেইগুলোর মধ্যে দেখা গেল যে ওই ইনস্টিটিউটটা যে স্কলার ইনস্টিটিউট সেটা উনি জানেন না হয়তো, অথবা জানেন। এবং স্কলার ইনস্টিটিউট হলে আমাদের এক্ষেত্রে স্টেট ব্যাংকের উৎকর্ষ, উত্তম আর উদয়, এই 3 রকমের স্কিম আছে, যেটাতে 6.9 থেকে শুরু করে 8.40 অবধি ইন্টারেস্টের আমাদের আছে। এই রেট অফ ইন্টারেস্ট ওনাদের উপর ধার্য হবে, র্যাঙ্কের উপর ডিপেন্ড করছে উনি কোথায় কোন ইনস্টিটিউটে গেলেন, এবং যাওয়ার পর সেটা AA আছে না AAA আছে, এরকম ইনস্টিটিউট আছে। সেই র্যাঙ্কের উপর দাঁড়িয়ে যখন একটা ইনস্টিটিউটে উনি অ্যাডমিশন নিচ্ছেন তার উপর দাঁড়িয়ে ওনার রেট অফ ইন্টারেস্ট ঠিক হবে, কারণ ওই স্কলার ইনস্টিটিউট হলে। এরপর এই যে স্টার্ট হলো, এরপর থেকে উনি পড়াশোনা স্টার্ট করছেন, এরপর যে কদিন কোর্স চলবে সেই কদিন উনি মানে সাবসিডি পেতে থাকবেন। যেহেতু 8 লাখের মধ্যে ওনার প্যারেন্টাল ইনকাম, সেহেতু উনি সাবসিডি পাবেন। এবং এই সাবসিডিটা পাওয়ারও ব্যাপার আছে কিছু, যেমন এখন সিবিডিসি ওয়ালেট করেছে,
সিবিডিসি ওয়ালেটের মাধ্যমে ওনার যে সাবসিডিটা এটা এসে দাঁড়াবে হচ্ছে একটা আমাদের পিএম বিদ্যালক্ষ্মী ডিজিটাল রুপি অ্যাপ আছে, সেই ডিজিটাল রুপি অ্যাপের মধ্যে সাবসিডিটা এসে থাকবে এবং কাস্টমারকে সেই এটাকে রিডিম করে নিজের লোন অ্যাকাউন্টে টাকাটাকে নিতে হবে। আচ্ছা, এবং এটা কিন্তু খুব সহজ প্রসেস, কারণ কাস্টমার যে মোবাইল নাম্বারটা আমাদের কাছে দিচ্ছে বা মেল আইডিটা দিচ্ছে সেটা আমরা লোন করার সময় রেজিস্টার করে দিচ্ছি ওনার লোন অ্যাকাউন্টের সঙ্গেই, এবং লোন অ্যাকাউন্টের সঙ্গে ওটা রেজিস্টার করার সঙ্গে সঙ্গে উনি কিন্তু ওই লোনের যে সাবসিডিটা ওই যে অ্যাকাউন্ট মানে মোবাইল নাম্বারটা আছে সেটার মধ্যে ডিজিটাল রুপিতে চলে আসছে এবং উনি সেটাকে রিডিম করে ওনার লোন অ্যাকাউন্টে টাকাটা নিয়ে নিচ্ছেন। আচ্ছা, এর জন্য কি একটি যে ব্যাংক থেকে লোনটি হচ্ছে হ্যাঁ, হ্যাঁ। সেই ব্যাংকে একটা অ্যাকাউন্ট থাকতে হবে? স্টেট তাই তো? ব্যাংকে একটা অ্যাকাউন্ট ওনাকে থাকতে হচ্ছে, সেই অ্যাকাউন্টের বেসিসেই আমরা লোন অ্যাকাউন্টটা খুলে দিচ্ছি। স্যার, আমরা তো পরিশোধ করার অনেকটা বিষয় জানলাম, কিন্তু কারা পাবে, কিভাবে সিলেকশনটা আপনারা করেন সেটা জানতে হবে। হ্যাঁ, আমরা তো সিলেকশন করছি। দেখুন, আপনি কোনো একটা কোর্সে ভর্তি হয়েছেন, কোর্সে ভর্তি হয়ে আমাদের কাছে আসলেন অনলাইনে অ্যাপ্লাই করে, আমরা সেই অনলাইনেটা ভেরিফাই করে দেখছি যে সেটা আমাদের ব্যাংক এবং ব্রাঞ্চের উপর আছে কিনা। ব্যাংক এবং ব্রাঞ্চের উপর যদি থাকে তাহলে আমরা লোন প্রসেসিং স্টার্ট করতে পারছি, এবং এই লোন প্রসেসিং স্টার্ট করার পর কাস্টমারের কাছ থেকে আমরা লোনের জন্য যা যা ডকুমেন্টস নেওয়ার সেগুলো উনি যেগুলো জমা করেছেন সেগুলো ফিজিক্যাল ফর্মে নিচ্ছি, নেওয়ার পর লোনটা স্যাংশনের দিকে এগোচ্ছি। লোনটা স্যাংশন হয়ে যাওয়ার পর এবার ওনাকে আমরা ডকুমেন্টেশনে উনি যদি আমাদের কাছে মানে অ্যাভেলেবেল থাকেন তাহলে ডাকবো, নতুবা উনি যদি বাইরে থাকেন তাহলে ডিজিটাল ডকুমেন্টেশন হবে। আচ্ছা, এটাকে এখানে কি কোনো পার্সেন্টেজের বিষয় আছে, মানে এইচএস এ এতটা পার্সেন্ট? না 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 না, এরকম কোনো ব্যাপার নেই। সমস্ত রকমের স্টুডেন্টরাই এখানে অ্যাপ্লাই করতে পারে, কিন্তু অবশ্যই এটা ঠিক যে মেধাবী স্টুডেন্ট ছাড়া এই ইনস্টিটিউটগুলোতে অ্যাডমিশন পাবে না। হ্যাঁ, একদমই তাই। এবার স্কলার ইনস্টিটিউটে আপনি ধরুন একটা পার্সেন্টেজ নিয়ে তো আপনাকে অ্যাডমিশন নিতে হবে, সেখানে তো মেধাবী না হলে ওরা অ্যাডমিশন দেবে না, এটাই একটা পরীক্ষা হয়, পরীক্ষা আছে, সেটাই। স্যারের কাছে যাব, এই লোনটা নেওয়া হলো, ছাত্রছাত্রীরা লোনটা নিয়ে পড়াশুনো করলো, কিন্তু দেখা গেল লোনটা পরিশোধ করতে পারলো না, সেক্ষেত্রে কি হবে এবং এই লোনটা হবে কার নামে? লোনটা প্রথম কথা কি লোন যে হবে সেটা ছাত্রছাত্রী নামে হবে, যেহেতু ছাত্রছাত্রী এই লোন জন্য অ্যাপ্লাই করছেন তো ছাত্রছাত্রী নামেই লোন হবে। ছাত্রছাত্রী লোন হওয়ার পদ্ধতি অলরেডি আপনাকে এক্সপ্লেন করা হলো। তারপরে ওনাকে মোরাটোরিয়াম পিরিয়ড দেওয়া হয়েছে, মোরাটোরিয়াম পিরিয়ড পরে উনি 1 বছর পিরিয়ড পাচ্ছেন যেখানে জব পাওয়ার সুযোগ আছে। জব যখন উনি পেয়ে যাচ্ছেন তারপরে উনি লোন রিপেমেন্ট করতে হবে, কিন্তু যদি উনি জব পাচ্ছেন না ওখানে তো এই লোন ফের আবার তো এনপিএ হয়ে যায়, নন পারফর্মিং অ্যাসেট হয়ে যায়। তো প্রত্যেক ছাত্রছাত্রীকে এই কথা মনে রাখতে হবে কি আপনি আপনার মেধা উপরে, আপনার ইন্টেলিজেন্স উপরে এই প্রফেশনাল কোয়ালিফিকেশন, এই এডুকেশনাল টেকনিক্যাল কোয়ালিফিকেশন অর্জিত করার জন্য আপনাকে যে লোন দেওয়া হয়েছে, তারপরে সরকার প্লাস ব্যাংক আপনাকে সুযোগ দিচ্ছে কি আপনি একটা চাকরি পাবেন, চাকরি পাওয়ার পরে আপনাকে লোন শোধ করার আপনার দায়িত্ববোধে পড়ছে। তো এই জিনিস খুবই ডিজায়ারেবল, খুবই বাঞ্ছনীয় কি আপনি যখন লোন পেয়ে গেছেন, লোন একটা চাকরি পেয়ে গেছেন, চাকরি পাওয়ার পরে আপনি লোনকে রিপেমেন্টটা স্টার্ট করে দেবেন। এবং সব থেকে বড় কথা, এই লোনটা যদি ওনারা না রিপেমেন্ট করেন, যে কোনো ইনস্টিটিউটে আপনি যখন চাকরি নিতে যাবেন তখন কিন্তু তার একটা সিভিল ভেরিফিকেশনও হয়। সেই সিভিল ভেরিফিকেশনে তার কিন্তু চাকরিটাই আটকে যাবে যদি কিনা উনি ঠিকমতো লোন না শোধ করেন। আচ্ছা, এই লোনটা কত বছরের হতে পারে? এটা ম্যাক্সিমাম 15 ইয়ার্স, ম্যাক্সিমাম 15 ইয়ার্সের মধ্যে ওনাকে রিপেমেন্ট করতে হবে। সেই হিসেবে ইএমআই পড়বে। হ্যাঁ, এবার ধরুন অনেকেই আছে বেশি বেশি করে ইএমআই দিয়ে আগে শোধ করে নিতে চান, সেক্ষেত্রে সেই ব্যবস্থাও আছে আমাদের কাছে। আচ্ছা, মানে কেউ যদি চায় যে লোনটা আমি অত বছর ধরুন আমি বলি যে 15 বছরের জন্য লোনটা নেওয়া হয়েছে, কিন্তু সেই ছাত্র বা ছাত্রী চাইছে যখন তিনি জয়েন করলেন কোম্পানিতে তখন তিনি চাইছেন যে না আমি এবার লোনটা 5 বছরের মধ্যে শোধ করে দেব, তাহলে এটা কি পারেন? একদমই তাই। আমরা আমাদের যে ব্রাঞ্চে ওনার অ্যাকাউন্ট আছে সেই ব্রাঞ্চের যা আধিকারিক আছেন তাদেরকে গিয়ে বলবেন যে এমন করে আপনি ইএমআইটা করে দিন যাতে করে সামনের 5 বছরের মধ্যে আমার লোনটা বন্ধ হয়ে যায়। আমরা সেরকমভাবেই ওনাকে ইএমআই সেট করে দেবো যাতে কিনা 5 বছরের মধ্যে ওনার লোন বন্ধ হয়ে যাবে এবং উনি নো ডিউ সার্টিফিকেট পেয়ে যাবেন। আচ্ছা, এই সন্দর্ভে আমি একটা আরও কথা বলতে পারি কি উনি যদি বলেছেন কি ঠিক আছে আমি 15 বছর জন্য লোন রিপেমেন্ট করাবো, 15 বছর জন্য ইএমআই সেট করা হলো, কিন্তু যদি উনি অতিরিক্ত টাকা কিছু পাচ্ছেন, কিছু ওনার ইনকাম বাড়ছে, তখন উনি ইচ্ছা মতন রিপেমেন্ট যেটা ইএমআই চলছে তার ছাড়াও কিছু এক্সট্রা পেমেন্ট করে দিতে পারবেন। ওখানে কোনো বাধা নেই, কোনো ব্যতিক্রম নেই।
বেনিফিট কি হবে কি যে লোন 15 বছরে শোধ হতো সে লোন আগে শোধ হয়ে যাবে, আচ্ছা। ওনার ইন্টারেস্ট আরও কম পড়বে। আরো কম পড়বে। স্যার, একটা এই লোনের বিষয়ে যখন আমরা কথা বলি তখন একটা বিষয় আমাদের খুব কানে আসে, জামানত মুক্ত, জামিন মুক্ত, এই বিষয়টা একটু আপনি বলুন। দেখুন, জামানত মুক্ত বলতে আমাদের এই লোনটার ক্ষেত্রে কোনো রকম কোলাটেরাল লাগছে না, এটা সব থেকে বড় ব্যাপার। আপনি এই লোনটা আমাদের যে মানে প্রধানমন্ত্রী PMVLP যে লোন, এতে কোনো রকম কোলাটেরাল লাগছে না, মানে আপনাকে কিছু বন্ধক রাখতে হচ্ছে না। আগেকার এডুকেশন লোনে যেগুলো বন্ধক রাখতে হতো, হয়তো বাড়ি অথবা ফিক্সড ডিপোজিট, LICর কাগজপত্র জমা রাখতে হতো, এটাদের ক্ষেত্রে কিন্তু তা না। আপনাকে ভারত সরকার বলছে আপনি পড়াশুনোটা করুন, পড়াশুনো করে একটা মেধাবী ছাত্র পড়াশুনো করে একটা ভালো প্লেসমেন্ট পান, চাকরি পান এবং তারপরে লোনটা শোধ করুন। এটা কিন্তু ভারত সরকারের একমাত্র একদমই তাই, কারণ আমাদের ভারত সরকার এখন আত্মনির্ভর ভারতের দিকে একদমই এগোচ্ছে তাই, আমরা। একদমই তাই। আচ্ছা স্যার, এই যে আপনি বললেন, আমরা প্রথম থেকে শুনলাম বিদ্যালক্ষ্মী পোর্টাল, এই বিষয়টা একটু বলুন না। বিদ্যালক্ষ্মী পোর্টাল বলতে আপনার একটা মানে পোর্টাল, যাতে https://pmvlp.co.in এই সাইটটাতে ঢুকতে হবে। ঢুকে কাস্টমার তার আধার, প্যান এই সবের বেসিসে এবং ওখানে আপনার 10 অনওয়ার্ড যে সার্টিফিকেটসগুলো আছে সেগুলো দিয়ে উনি একটা লোনের অ্যাপ্লাই করছেন। লোনের অ্যাপ্লাই করার পর ওনার লোনটা রেসপেক্টিভ ব্রাঞ্চ এবং ব্যাংকে যাচ্ছে। যাওয়ার পর ওই ব্যাংক এবং ব্রাঞ্চ সেই লোনটাকে ধরে লোনটা প্রসেসিং স্টার্ট করবে। কিন্তু ইন দ্য মিন টাইম কাস্টমার সমস্ত ডকুমেন্টগুলো আবার জমা দেবে ব্রাঞ্চে গিয়ে, দিলে পর তারপরে কাজ শুরু হচ্ছে এবং লোন স্যাংশন হচ্ছে। এইভাবেই হচ্ছে। এটা হচ্ছে পোর্টাল, এটা হচ্ছে পোর্টালের, মানে যা করতে হবে আগে পোর্টালে গিয়ে পোর্টালে অ্যাপ্লাইটা করতে হবে, কারণ নতুবা তো সাবসিডির জায়গাটা উনি যেতে পারবেন না। আমাকে তো ওকে সাবসিডিও পাওয়াতে হবে, সাবসিডি পাওয়াতে হবে। স্যার, আপনার কাছে যাব যে এই লোনটা নিয়ে তো এটা 2024 থেকে মানে ভীষণভাবে এই লোনটার একটা ছড়িয়ে পড়েছে চারিদিকে, লোনটার বিষয় অনেকে হয়তো জেনে গেছেন, বিশেষ করে যারা নিয়মিত ব্যাংকে যান তারা তো বিদ্যালক্ষ্মী যোজনার এই নামটার সঙ্গে ভীষণভাবে পরিচিত। তো এর এফেক্টটা আমাদের রাজ্যে কিভাবে দেখছেন, কতটা পড়েছে? আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন, কারণ কি এই প্রশ্ন উত্তর যখন আমি দিব আমাদের ছাত্রছাত্রী বুঝতে পারবেন কি কত পপুলার, কত লোকপ্রিয় এই প্রকল্প। এই আমি এখন রাজারহাটে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া গৃহ ঋণ কেন্দ্রে রাজারহাটে আমি অবস্থিত আছি। ওখানে এডুকেশন লোন স্যাংশন হয় প্রত্যেক দিন। আমরা মিনিমাম 8খানা 10খানা এডুকেশন লোন স্যাংশন করছি। আর আমি পুরো বেঙ্গল সার্কেল, যে যার মধ্যে কলকাতা সার্কেল, যার মধ্যে পশ্চিমবঙ্গ রাজ্যে, আন্দামান নিকোবর দ্বীপ সমূহ আর সিকিম রাজ্যে, এই 3টা রাজ্যে মিলে আমাদের এই পশ্চিমবঙ্গ কলকাতা সার্কেল আছে। এখানে আমরা বলবো মোর দ্যান 1,27,000 1,27,257 নাম্বার অফ কেসেস স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া দ্বারা এটা স্যাংশন করা হয়েছে। শুধু এটা অল ইন্ডিয়াতে, আর কলকাতাতে 2,227 কেসেস স্যাংশন করা হয়েছে। আর অ্যামাউন্ট যদি আপনাকে বলবো তো পুরো ইন্ডিয়াতে হয়েছে 12,900 কোটি, আর শুধু কলকাতাতে হয়েছে 370 কোটি। 370 crore অ্যামাউন্ট লোন আমাদের স্টুডেন্টকে তার মধ্যে দ্বারা স্যাংশন করা হয়েছে। 231 কোটি হচ্ছে স্কলার লোন স্যাংশন হয়েছে। আচ্ছা, তার মানে এটা আমরা বলতেই পারি যে মানুষের কাছে পৌঁছে গেছে এই প্রকল্পটা। 2024-এর 6 নভেম্বর তো ঘোষিত হয়েছিল, তারপর থেকে আজকে 2026-এ আমরা ফেব্রুয়ারিতে দাঁড়িয়ে আছি, তো এর মধ্যে এত টাকার লোন স্যাংশন হয়েছে। আচ্ছা স্যার, আমি যদি আপনার কাছে আরেকটা প্রশ্ন রাখি যে এই যে আপনি একটু আগে বলছিলেন, আমি সুরজিৎ স্যারের কথা বলছি স্যার, আপনি বলছিলেন স্কলার ইনস্টিটিউট, তো এই যে এর কি একটু অতিরিক্ত কিছু সুযোগ সুবিধা পাওয়া যাবে? স্কলারের ক্ষেত্রে আপনি যখন কেউ একজন IIT বা IIM এ ভর্তি হচ্ছেন, তার সেটা আমাদের AA, AAA এরকম ইনস্টিটিউট, এবং সেই ইনস্টিটিউটে ভর্তি হওয়ার পর আমাদের কাছে যখন লোনের জন্য অ্যাপ্লাই হচ্ছে তখন তার একটা বিশেষ রেট অফ ইন্টারেস্ট আছে স্টেট ব্যাংকের ক্ষেত্রে। সেই রেট অফ ইন্টারেস্টটা 6.9% রেট অফ ইন্টারেস্ট। উৎকর্ষের ক্ষেত্রে, উত্তমের ক্ষেত্রে একটা আছে, এরকমভাবে ইন্টারেস্ট রেটগুলো ঠিক হয়। সেই রেট অফ ইন্টারেস্টের উপর দাঁড়িয়ে ওর লোনটা স্যাংশন হচ্ছে, যার ফলে ও অনেকটা সুবিধা পাচ্ছে। অসংখ্য ধন্যবাদ জানাই। আমাদের অনুষ্ঠান আজকে এখানেই শেষ করতে হবে, কারণ আমাদের সময় শেষ। দর্শক বন্ধু, আপনাদেরও ধন্যবাদ জানাই, আপনারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। আশা করি আজকে বিদ্যালক্ষ্মী প্রকল্প নিয়ে আমরা যে আলোচনা করলাম তার সুবিধাগুলো গ্রহণ করে আপনারা এগিয়ে থাকবেন, এবং এই ভারত সরকারের এত প্রকল্প আপনাদের জন্য রয়েছে সেগুলি জানবার জন্য আপনাদের কিন্তু প্রত্যেক মঙ্গলবার 5:30টায় আমাদের সঙ্গে থাকতে হবে দিশা অনুষ্ঠানে। কি বন্ধুরা, দেখা হবে নিশ্চয়ই দিশা অনুষ্ঠানে। আমাদের আগামী পর্বে থাকছে প্রধানমন্ত্রী সূর্য ঘর যোজনা। আমি থাকছি সঙ্গে, এবং থাকছে আমার সঙ্গে সম্রাট লাহা,
নিখিল মজুমদার। দেখতে কিন্তু একদম ভুলবেন না। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে 5:30টায় আগামী মঙ্গলবার দিশা অনুষ্ঠানে। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের অনুষ্ঠান এ পর্যন্তই। নমস্কার। নমস্কার।